আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজকে আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর নাহরিন আই খান। আহ, অধ্যাপক নাহরিন, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনি ভালো আছেন। জি, থ্যাংক ইউ। আপনিও নিশ্চয়ই। আমরা আসলে আজকের আলোচনাটা নির্বাচন তো একদম ঘনিয়ে এসেছে, আর মনে করেন 3-4 দিন মাত্র আছে। এই সময় সবাই অবশ্য নির্বাচন নিয়েই কথা বলে, কে কেমন ভোট পাবে, কে জিতবে, কে হারবে, জিতলে কেন জিতবে, হারলে কেন হারবে, নানা রকম ইকুয়েশন হয়। আপনার সঙ্গে ওই সমস্ত ইকুয়েশন নিয়ে আমি আজকে একটু কথা বলতে চাচ্ছি না। আমি চাচ্ছি একটা বিষয় নিয়ে কথা বলতে, যেটা হলো আমরা দেখেছি যে আমাদের দেশের রাজনীতিতে ভারত ফ্যাক্টর এটা সবসময় খুব গুরুত্ব পেয়ে থাকে। কারো ভারত প্রেম, কারো ভারত বিরোধিতা। ভারত তো আমাদের প্রতিবেশীর দেশ, তার সঙ্গে আমাদের বিরোধিতাও থাকতে হবে, প্রেমও থাকতে হবে, আবার একটা ব্যালেন্সও থাকবে। যার সঙ্গে প্রেম থাকে তার সঙ্গে বিরোধিতাও থাকবে। তো এই যে বিষয়গুলো, এটা খুবই একটা ডেলিকেট একটা মনে হয় একটা মাঝখানে একটা লাইন থাকে, যে লাইনটা একটু এদিক সেদিক হলে অনেক ঝামেলা হয়ে যায়। তো এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলতে চাই, কারণ দেখেন আমরা দেখলাম জামাতে ইসলামের প্রচন্ড ভারত বিরোধিতা। আবার জামাতে যে ইশতেহার আছে, সেই ইশতেহারে যে বইটা আমি পেয়েছি, দেখলাম, আমি আমার কাছে খুব অবাক লাগলো। তারা কিন্তু ভারতীয় বিভিন্ন ছবি টবি, বিভিন্ন ওদের ম্যাগাজিনে, বিভিন্ন পত্রিকার ছবি একদম কাট পেস্ট করে দিয়েছে। তার মানে ওনাদের মধ্যে ভারতের প্রতি দৃশ্যত একটা বিরোধিতা আছে, আবার অন্য দিক দিয়ে চর্যবৃত্তির ক্ষেত্রে একটা প্রেমও আছে। তো এরকম নানা রকম জিনিস থাকে। তো আমি এই বিষয়গুলো নিয়ে আপনার সঙ্গে একটু খোলামেলা হতে চাই, যে আমাদের সাধারণ মানুষের মধ্যে কিছু প্রশ্ন আছে। আমার কাছে প্রথম প্রশ্ন, যে বাংলাদেশে যখন কোনো রাজনৈতিক সংকট আসে, তখন আমরা প্রথমে কেন ভারতের কথা ভাবি, দিল্লির কথা ভাবি, যে দিল্লির দ্বারা হচ্ছে কিনা, অথবা দিল্লি কি করছে, অথবা দিল্লির সঙ্গে সম্পর্কটা কি হতে পারে, এই প্রসঙ্গটা কেন উচ্চারিত হয়? আসলে কামাল ভাই, আপনি তো আসলে প্রতিবেশীকে কখনো অস্বীকার করতে পারবেন না। এটা তো সবচেয়ে বড় কথা না? ভারত আমাদের প্রতিবেশী এবং তিন দিক দিয়ে ঘিরে থাকা প্রতিবেশী। এটা হচ্ছে একটা জেনারেল একটা আইডিয়া যে প্রতিবেশীকে আপনি অস্বীকার করতে পারবেন না। কিন্তু এই যে ভারত বিরোধিতা, এটাকে না অনেক ক্ষেত্রেই আমার মনে হয় কি, যে একটা পলিটিসাইজড একটা ইস্যু। এটাকে মানে অবশ্যই এটা পলিটিক্স, কিন্তু এই ইস্যুটা না তোলা হয় অনেক অভ্যন্তরীণ পলিটিক্সকে আড়াল করার জন্য। এটা আমার কাছে মনে হয়। কি কারণে এটা আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে যেমন আপনি প্রথমে একটি শব্দ বললেন যে জামাতে ইসলামের প্রচুর ভারত বিদ্বেষী মানে কথাবার্তা আমরা শুনেছি। তারা একটা অ্যান্টি ইন্ডিয়ান একটা আইডিয়া এস্টাবলিশ করার চেষ্টা করছে। বা যারা ধরেন জুলাই আন্দোলনে ছিল বা এনসিপি, তাদেরকেও আপনি দেখবেন একই তালে কথা বলে, তাই না? তো এইটা আমার কাছে কি মনে হয় জানেন, এটা আমার কাছে মনে হয় যে তারা ওই তাদের প্রেজেন্টেশনের মতো, তাদের ইশতেহারের মতো, তাদের ছবির মতো, যে তারা ভারতীয় ছবি ব্যবহার করবেন, তাদের এমপিরা ভারতীয় নায়িকার কথা বলবেন, তাদের সুন্দর দেখে তাদের খুব ভালো লাগবে। কিন্তু তারা এটা আমাদেরকে মুখে বলেন, অন্তরে কিন্তু এক ধরনের কানেকশন আছে। এটা কেন করে জানেন? কারণ আমার কাছে মনে হচ্ছে যে আপনি যদি গত 1.5 বছরের ভারত বিদ্বেষটা দেখেন, দেখেন ভারতের প্রতি বিদ্বেষ, পাকিস্তানের প্রতি বিদ্বেষ, মানে এগুলা তো সবসময় পলিটিক্যালি ব্যবহার করা হয়েছে। যেমন গত 17 বছরে শেখ হাসিনা যেমন করে পাকিস্তান বিরোধিতা করেছেন। ধরেন একটা এখনকার সময়ে কিন্তু আপনি যদি সত্যি ভূ রাজনীতি দেখেন, আমি ভূ রাজনীতি এত বুঝি না, কিন্তু 20, 25, 30 বছর আগে ভূ রাজনীতি যেমন ছিল, গ্লোবালাইজেশনের যুগে কিন্তু তেমন নাই। 20, 25, 30 বছর আগে আমরা দেখেছি একটা দল, একটা দেশ এসে আরেকটা দেশের উপর একদম নেকেডলি ইন্টারভিন করে না। এখন কিন্তু এগুলো একটু অন্যরকম, যুদ্ধগুলোর কথা আপনি বাদ দিলে সেটা অন্যরকম। কিন্তু এই যে গত 1.5 বছরের সিচুয়েশনটা কোন জায়গায় গেছে দেখেন আপনি। বাংলাদেশের অভ্যন্তরীণ তো কিছু সংকট আছে, হ্যাঁ। বাংলাদেশে যে ইসলামিস্ট গ্রুপের উত্থান বলেন, আমাদের নিজেদের বিউরোক্রেটিক ঝামেলা বলেন, বা ইন্টারনাল পলিটিক্যাল প্রবলেম গুলা বলেন, বা নারী বিদ্বেষ বলেন, প্রত্যেকটাকে আপনি ঢাকার জন্য আমার কাছে মনে হয় যে ভারতের যে আপনি যে কোনো একটা প্রবলেমই হোক না কেন, ধরেন এই মুহূর্তে আপনার সাথে আমার একটা গন্ডগোল লাগলো, এটাই বলবে কি যে এটার পেছনে ইন্ডিয়ার হাত আছে। মানে প্রতিটা ইস্যুকে ভারতের একটা হাত আছে বলে এইটা প্রবলেমের ভেতরে না যাওয়ানোর জন্য এক ধরনের ভারতের ল্যাবে তৈরি একটা ভাইরাস বানিয়ে জিনিসটাকে একটা হালকা করার চেষ্টা করা হয়। এটা আমার ধারণা। দেখেন গত
দেড় বছরে বা আপনি যদি রিসেন্ট 1 দেড় 2 মাসে দেখেন, যখন প্রথম আলো ভাঙা হলো, উদীচী ভাঙা হলো না, সেখানে প্রো সেকুলার দালাল, ভারতীয় দালাল, মানে এগুলাই তো বলা হয়। আজকের প্রসঙ্গটা এমন এসছে, আজকেও দেখবেন যে আমি আর আপনি ভারতের দালাল হয়ে যাব। এটা আমার কাছে মনে হয় যে এটা পলিটিক্স, আপনি যাতে ইন্টারনাল পলিটিক্স এর মেইন প্রবলেম গুলোর দিকে দৃষ্টি দিতে না পারেন, এটাও এক ধরনের পলিটিক্যাল গেম আমার কাছে। এটা সরল জায়গা থেকে মনে হয়। যেমন একটা জিনিস আপনি জি, আমাকে বলেন, একটা বিষয় আপনি আমাকে হুম, বলেন, সেটা হলো গিয়ে, আপনি কি মনে করেন যে বাংলাদেশে যে কোনো নির্বাচনে অথবা ক্ষমতায় যেতে অথবা ক্ষমতায় টিকে থাকতে ভারতের আশীর্বাদ আসলে খুব জরুরি? আমি, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, হ্যাঁ, মানে অ্যাজ আ হ্যাঁ, কোন পলিটিক্যাল পার্টি হিসেবে না, ব্যক্তিগতভাবে আমি মনে করি যে না, যেভাবে করে এটাকে পোর্ট্রেট করা হয় সেভাবে জরুরি না। তবে একটা সুসম্পর্ক তো থাকতে হবে। কিন্তু ধরেন ভারতের সাথে আপনার সুসম্পর্ক মানেই হচ্ছে আপনি বিশ্বাসঘাতক, বা বিএনপির সাথে তার একটা যোগাযোগ হওয়া মানেই হচ্ছে বিএনপি ভারতের প্রজেক্ট নিয়ে আসছে। বিষয়টা তো তা না। বর্তমান যুগে আপনি তো আসলে দেখেন, আপনি যদি ইউরোপিয়ান পলিটিক্স গুলার দিকে দেখেন, আপনি জার্মানির পলিটিক্স এর দিকে দেখেন, টার্কির পলিটিক্স এর দিকে দেখেন, আপনি যুদ্ধ ব্যতীত কোন মানে প্রতিবেশীকে কিন্তু আপনি একেবারে নাকচ করে দিতে পারবেন না। আর ভারতের সাথে তো আমাদের অর্থনৈতিক ভাবে, আমাদের ইভেন আপনি শুধু অর্থনৈতিক কেন বুঝেন, সামাজিক কালচারাল এইসব বিষয়গুলোতে তো আছে। এখন পর্যন্ত আমি আর আপনি যে ভারত নিয়ে আলাপ করছি, বা জামাতে ইসলামী যে বলছে তাদের বাসায় ভারতীয় চ্যানেল চলছে না, শাহরুখ খানের সিনেমা চলে না, রাশমিকাকে তারা সুন্দরী বলছেন না, বলছেন তো, বা ইন্ডিয়ান কাপড় পরছি না, তার মানে আপনি তো কমপ্লিটলি এটাকে নাকচ করে দিতে পারবেন। কিন্তু আমি মনে করি যে যেভাবে করে পোর্ট্রেট করা হয়, যে একটা রাজনৈতিক দলের, যেমন আপনি দেখেছেন খালেদা জিয়ার জানাজাতে যখন ইন্ডিয়া থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে লোক এসেছে, তখন বলা হয়েছে যে এই যে দেখো, মানে বিএনপি এখন ইন্ডিয়ার সাথে একটা যোগসূত্র করে ফেলেছে। বাট এগুলোতে একটা নর্মাল সম্পর্ক আপনাকে রাখতে হবে। তো যে কথাটার মধ্যে আমি আসলে থাকতে চাই, যেমন আমি কয়েকদিন আগে একজন লেখা পড়ছিলাম, একটু জামাত ঘরানার একজন রাইটার। তিনি একটি লেখাতে, আমি নামটা না বলি, তিনি একটি লেখাতে লিখছেন যে আহ ভারতের কাছে প্রবলেম এখন কিছুই না। ভারতের কাছে প্রবলেম এখন বিএনপি না, কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তা না, শুধুমাত্র প্রবলেম হচ্ছে জুলাই যোদ্ধা। জুলাই যোদ্ধারা নাকি ভারতের কাছে এখন মেইন প্রবলেম। এটা কিন্তু ভেরি প্রবলেমেটিক বিষয়টা। দেখেন, আপনি যখন এই কথাটা বলছেন যে জুলাই যোদ্ধারাই শুধু তাদের প্রবলেমে, মানে প্রবলেম ক্রিয়েট করছে ভারতের, ভারতের সাথে বাংলাদেশের যে আরো অনেক অনেক বিষয় আছে, বাংলাদেশের সাথে চুক্তি আছে, বা বাংলাদেশের অভ্যন্তরীণ পলিটিক্স এর যে বিষয়গুলো আছে, যেমন বাংলাদেশের পলিটিক্সে তো 5টা বিষয় ভেরি ইম্পর্টেন্ট। যেমন ইন্টারনাল পলিটিক্স, যেমন ধরেন মিলিটারি, মিলিটারি হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট একটা গেম প্লে করে। তারপর ধরেন একটা সিঙ্গেল ব্যুরোক্রেসি এখানে ইম্পর্টেন্ট গেম প্লে করে, পলিটিক্যাল পার্টি করে, রিলিজিয়াস গ্রুপ করে, এবং বিজনেসম্যানরা করে। এটা তো ইন্টারনাল পলিটিক্স কে এক ধরনের কন্ট্রোলের মধ্যে আনে। এখন আপনি এইখানে এমফাসাইজ না দিয়ে আপনি যদি সমস্ত কনস্পিরেসি বা সমস্ত গন্ডগোলকে ভারতের দিকে দেন, তাহলে হবে কি, আপনার চিন্তার মেরুকরণটাকে আপনি খুব সরলীকরণ করলেন, এবং সেই জায়গা থেকে আপনি এই যে একটা ইসলামিক গ্রুপের উত্থান হচ্ছে, এই যে নারী বিদ্বেষী বিশাল একটি গ্রুপ তৈরি হচ্ছে, এগুলাকে আপনি ঢেকে দিচ্ছেন। আমার মনে হয় যে এই ন্যারেটিভ গুলা তৈরি করা হয় বাজারে, যাতে মূল ইস্যুটা সামনে না আসে। মূল ইস্যুটাকে ঢেকে ফেলার জন্যই মনে হয় এই ধরনের একটা ন্যারেটিভ তারা তৈরি করে। এটা আমার ধারণা। আচ্ছা, একটা কথা বলেন, আপনি দেখবেন যে যখন নাকি শেখ হাসিনা সরকারের পতন হল, ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা অন্তর্বর্তীকালীন সরকার এলো, আমরা ভারতের মিডিয়াগুলোতে দেখলাম একটা হই হই রই রই ব্যাপার। তারা এমন ভাবে প্রচার করা শুরু করলো, আমি তো একটা ভারতের মিডিয়াতে এমনও দেখেছি যে ঢাকা শহরের রাজপথে নাকি লাশের পর লাশ পড়ে আছে, এরকমও তারা কিন্তু বলেছে। কলকাতার কিছু বাংলাতে কিছু টিভি, রিপাবলিকান টিভি হয়তো এরকম দেখলাম, ওখানে ক্লাউনের মতো একটা লোক লাফালাফি করছে আর বলছে যে এই মাত্র সব শেষ হয়ে গেল, মুখলো তুমুক হলো। এগুলো আমরা দেখেছি। কিন্তু এখন যখন নির্বাচনটা বাংলাদেশে ঘনিয়েছে বা নির্বাচনের একদম আগ মুহূর্তে নির্বাচনকে কেন্দ্র করে আমি কিন্তু ভারতের মিডিয়ার সেরকম তৎপরতা আর দেখছি না। এখন যেন তারা চুপচাপ বসে দেখছে যে কি হয় না হয়। এই যে পরিবর্তনটা, আপনার কাছে কি মনে হয়, এটা আপনার কাছে কি ইঙ্গিত করে? এটাই তো এখন এই মুহূর্তে ভারতের জন্য সবচেয়ে সুবিধাজনক অবস্থান না? মানে ভারতও তো আসলে ওই জায়গা থেকেই দেখে যে
ভারতকেও তো বাংলাদেশের সাথে, মানে বাংলাদেশ ছোট দেশ হতে পারে বা অনেক জায়গায় তারা আমাদের কন্ট্রোল করার চেষ্টা করতে পারে, কিন্তু বাংলাদেশকে তো নাকচ করে দিতে পারবে না। বাংলাদেশের ইন্টারনাল স্টেবিলিটি তো তার রাজনীতিতে তো একটা প্রভাব ফেলে। তো এটাই আমি মনে করি তার একটা সুবিধাজনক অবস্থান। কিন্তু ওই মুহূর্তে আপনি যেটা দেখেছেন যে একজন জাম্প করে এখান থেকে পড়ছে, মঞ্চের ওখান থেকে পড়ছে, আজে বাজে কথা বলছে, তাই না? ইভেন ভারতীয় মিডিয়া গুলোর কিন্তু আপনি দেখবেন ওদের কর্তৃত্ববাদী অ্যাটিটিউডটা কিন্তু সব সময় থাকে। আপনি আমি যদি একটা টক শোতে যাই, দেখবেন ওরা এমন করে কথা বলে আপনার মনে হবে যে এটা কোনো জার্নালিস্ট কথা বলছে না, আপনি গুরু শিক্ষক না, আপনাকে ধমক দিচ্ছে। মানে এরকম একটা অ্যাটিটিউড তারা করে। তো ওই সময়টা আসলে প্রেক্ষাপট তো অন্য ছিল। এবং ভারতকে 17 বছর, যেমন শেখ হাসিনা বলেছেন আমি ভারতকে যা দিয়েছি ভারত এটা কোনোদিনও ভুলতে পারবে না, বা এই টাইপের একটি কথা। বা শেখ হাসিনা ওখানে আছে এক ধরনের, শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং ধরেন ওই দলটাকে এবং আমাদের মুক্তিযুদ্ধকেও এই ন্যারেটিভটাই তো তৈরি করা হয়েছিল যে আমরা ভারতের ডানে পেয়েছি, বা শেখ হাসিনার ক্ষমতাটাও ভারতের সাথেই সংযুক্ত। এই জন্য এক ধরনের ওনারশিপ ক্রিয়েট হয়েছিল। আমি মনে করি যে এটা তাদের এক ধরনের সাইকোলজিক্যাল ওনারশিপ, এবং সেই ওনারশিপটা যখন তারা বিঘ্নিত হয়েছে, তারা এক ধরনের অ্যাগ্রেসিভ হয়েছে। কিন্তু আস্তে আস্তে করে তারা যখন এখন দেখছে যে বাংলাদেশ আসলেই, আপনি যতই ক্রাইসিসের কথা বলেন না কেন, আমি তো বিশ্বাস করি যে একটি রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসবে তখন এই ভারতের অনেক কিছুই পরিবর্তন হয়ে যায়। যেমন ধরেন আপনার আহ ভারতের যে চুক্তিগুলো হয়েছে, আমি আমার একটা কথা সব সময় মনে হয়, দেখেন ইন্টারিম গভর্নমেন্টের কিন্তু অনেক সুযোগ ছিল মাসুদ ভাই, যে কত চুক্তি আমরা সারা জীবন শুনেছি না, দেশ বিক্রি হয়ে গেছে, এই চুক্তি হয়েছে। আপনি কি একটা চুক্তি তারা আমাদেরকে জনগণের সামনে প্রকাশ করেছে? বা হাসিনার আমলে যে চুক্তিগুলো হয়েছে, তারা কি বলেছে যে এই দেশ বিক্রির এই চুক্তি হয়েছে, এই চুক্তিতে এই এই ক্লজ গুলা ছিল, এটা দেশকে বিক্রি করে দেওয়ার জন্য যথেষ্ট? দেখেন এগুলা হচ্ছে কি পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ না? মানে এতই কি সস্তা, বা দেশের কি কোনো মানে টাকা পয়সার দাম আছে যেটা বিক্রি হয়ে যাবে? তার মানে একটা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট ক্রিয়েট করে, যেখানে ধরেন এই দেশের মানুষ একটা সামান্য অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট দিয়ে জিনিসপত্র ভেঙে চুরে গুড়িয়ে ফেলতে পারে। ওই আন্ডারস্ট্যান্ডিংটা, বা যে দেশে ধরেন এখনো সাক্ষরতার মানে হার কি আপনি শিক্ষিত বলেন, সেই দেশে এই ধরনের একটা সেন্টিমেন্ট প্লে করাটা তো খুবই ইজি। এবং এই গেমটাই প্লে করে আমাদের রাজনৈতিক নেতারা। আপনার কি মনে হয় এটা ভারত প্লে করে? আমি তো মনে করি যে আমাদের ইন্টারনাল রাজনৈতিক নেতারাই, তাদেরকে আমরা যাতে প্রশ্ন না করতে পারি, তাদের দিকে অঙ্গুলি না তুলতে পারি, তারা নিজের একটা নিরাপদ জায়গায় থাকার জন্য এই ভারতের ল্যাবে তৈরি ভাইরাস আমাদের মধ্যে ছেড়ে দেয়। কিন্তু এটা কতটা যুক্তিযুক্ত? হ্যাঁ, অনেক ক্ষেত্রেই আছে। ভারত ভারত আপনাকে একটা বড় দেশ পাশে থাকলে যেটা হয় সেটাই হয়। ভারত তো শুধু আমাদের সাথে করে না, শ্রীলঙ্কার সাথে করেছে, নেপালের সাথে করে, তাই না? এই ধরনের একটা জিনিস তো সবসময় করছে। কিন্তু আমার কাছে মনে হয় যতটা না এটা ভারত কর্তৃক ক্রিয়েটেড এবং যতটা না সিরিয়াস, ততটা আমাদের ইন্টারনাল পলিটিক্যাল পার্টিস গুলা যারা আছে, যারা নেতারা আছে, যাদেরকে আপনি সরাসরি প্রশ্ন করতে পারেন যে তুমি কেন এই বিদ্বেষী কথাটা বলছো, তুমি কেন নারী বিদ্বেষ ক্রিয়েট করছো, এটা অনেক ইজি হয়ে যায় ওইভাবে নেওয়াতে, যে সমস্ত দৃষ্টি আপনি ভারতের দিকে দিয়ে দিবেন, তাহলে তার রাজনীতি করতে সুবিধা হয়। আমার এটা ধারণা। জি। আমরা প্রায় শেষ পর্যায়ে আর মাত্র দুটো প্রশ্ন আপনাকে করতে চাই। একটা কথা হলো কি যে এটা তো আপনি মানবেন এবং এটা আমরা নিজেরাও বুঝি যে ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, যে দ্বিপাক্ষিক সম্পর্ক, এটা স্বাধীনতার পর থেকে এর মধ্যে তো অনেক এসেছেন, বঙ্গবন্ধু এসেছেন, জিয়াউর রহমান এসেছেন, এরশাদ, হাসিনা, খালেদা, সবাই তো এসেছেন। আমার মনে হয় যে এই সময়ে ভারতের সঙ্গে যে দ্বিপাক্ষিক সম্পর্ক, এর চেয়ে খারাপ সম্পর্ক সম্ভবত আর কখনোই ছিল না। তো আপনার কি মনে হয় যে একটা যদি নির্বাচন হয়, নির্বাচনটা যদি ভালো নির্বাচন হয়, নির্বাচনে যেই জিতুক, যখন কোনো একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসবে, আপনি কি মনে করেন যে এই যে শীতল সম্পর্ক, এই বরফ কিছুটা হলেও গলবে? আমি তো আসলে বিশ্বাস করি, আপনার কথার সাথে আমি 100 ভাগ একমত, যে বাংলাদেশের ইতিহাসে গত 1.5 বছর মানে অ্যান্টি ভারত সেন্টিমেন্ট যেভাবে তৈরি করা হয়েছে, এটা আগে আগে ছিল, একভাবে ছিল। আর হাসিনার বয়ান তো অন্যরকম ছিল, তাই না? সেটা ছিল, রাইট। কিন্তু এইবার ম্যাসিভ জায়গায় গেছে। বিশ্বাস করেন, এই যে কথাটা প্রথম থেকেই বলছি, যে এটা কিন্তু আমার কাছে মনে হয় যে এটা আমাদের ইন্টারনাল পলিটিক্যাল পার্টিস গুলার তৈরি একটা ন্যারেটিভ। এবং এই ন্যারেটিভটা তারা তৈরি করে তাকে আপনি যাতে প্রশ্ন না করতে পারেন। এখন আমি এটা অবশ্যই বিশ্বাস করি যে বাংলাদেশের সাথে সম্পর্ক তো ধরেন
ভারতের ইলেকশনের পরে শীতল জায়গা থেকে উষ্ণ হবে। আমি উষ্ণ হওয়ার পথে, শীতল সম্পর্ক আমি চাই না, উষ্ণ হবে। এবং সেই সাথে সাথে আমি মনে করি যে পার্টিকুলারলি একটা রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলটা সরাসরি বলি যে ইসলামিস্ট, আমরা যে একটা ভাবনা চিন্তার জায়গায় আছে আমাদের, তারা ক্ষমতায় আসলে মানে যেভাবে করে দেশের নারী থেকে শুরু করে অন্যান্য সমস্যাগুলো হবে, মানে অ্যাড্রেসটা অন্যভাবে হবে। কিন্তু যদি অন্য কোনো দল, একটা মধ্যপন্থী দল ক্ষমতায় আসে, তাহলে এই সম্পর্কটা অবশ্যই ভালো হবে। এবং আমি বিশ্বাস করি যে, ধরেন এখন বললে বলবেন যে আচ্ছা বিএনপির পক্ষে কথা বলছি, কিন্তু আপনি বেগম খালেদা জিয়ার সময়ও দেখেছেন যে ভারত বিরোধিতা কিন্তু ওইভাবে আসে না, কিন্তু একটা শক্ত অবস্থান ছিল। এবং এই মুহূর্তে যিনি বিএনপির হাল ধরেছেন, তিনি কিন্তু এসে তার একটা স্লোগানই আছে, দিল্লি নয় পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। এবং আমি কিন্তু এটা বিশ্বাস করতে চাই, কারণ দেখেন আমরা এমন একটা সিচুয়েশনে আছি কামাল ভাই, যে এই গত 1.5 বছরে এই অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট দিয়ে মানে আমাদের হয় কি, আমাদের নিজেদেরও তো একটু ক্লান্ত লাগে, তাই না? আমাদের মানসিক ক্লান্তিটাও তো আসে, আমরা নিজেদের ফোকাসকে আরেক জায়গায় সরিয়ে ফেলি। আমি এটা করতে চাই না, আমি আমার এনার্জিকে পজিটিভ জায়গায় খরচ করতে চাই। তাহলে এই অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট যে ভারতকে আমরা একটা প্রতিবেশী দেশ হিসেবেই দেখবো, এবং সেই প্রতিবেশী দেশের সাথে মানে দেনা পাওনা হিস্সা যতটুকু হওয়া দরকার সেটা রাজনৈতিক ভাবেই হবে, এবং বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে সামনে রেখেই হবে। সো আমি মনে করি যে ভারত ওই যে প্রভুর যে কথাটা ছিল, প্রভুর জায়গায় না যে আমি বন্ধুর কথাও বলি না। বা আপনি যে প্রেমিক প্রেমিকার কথা বললেন, প্রেম টেম বাদ দেন, অনেক প্রেম হয়েছে এই জীবনে, হ্যাঁ। প্রেমের অপোজিটেই থাকে হচ্ছে ঘৃণা। যত কম প্রেম তত কম ঘৃণা, আমরা আসেন মাঝামাঝি থাকি। আমি এটা বিশ্বাস করি, থাকতে পারবো মাঝামাঝি। আমি একদম শেষ প্রশ্ন করছি, আমাদের নির্বাচন তো একদম দ্বার প্রান্তে চলে এসেছে, অনেকে অনেক কথা বলছেন। আপনি কি মনে করেন এই নির্বাচনে কোনো বৈদেশিক শক্তি কোনো ধরনের প্রভাব বিস্তার করতে পারে, অথবা পার্টিকুলারলি ভারত কোনো প্রভাব বিস্তার করতে পারে? আমি আহ, আপনার কথায় উত্তরটা একটু ডিপ্লোম্যাটিক ভাবে দিব না সত্যি দিব সেটা চিন্তা করি, ঝামেলা তো হয় বুঝছেন না। কিন্তু আমি যদি আমার মনের কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে আমি বিশ্বাস করি না যে মানে এক্সটার্নাল কিছু ফ্যাক্টর, ধরেন কিছু এলিমেন্ট থাকতে পারে, ধরেন এক ধরনের কোনো একটা প্রপাগান্ডা তৈরি হলো, বা এগুলো তো আমরাও করি, কিন্তু আমি মনে করি যে এই ইলেকশনকে বিতর্কিত করার জন্য আমাদের দেশের ভিতরে যে ফ্যাক্টর গুলো আছে সেটাই যথেষ্ট। আমি মনে করি যে এই ফ্যাক্টরটা, আমরা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা শুনছি, আমরা আজকে পর্যন্তও কিন্তু বাজারে এই কথা চাওয়ার আছে যে ইলেকশন হবে তো, যেটা আমরা, হ্যাঁ, তো এটা তার ভারত তৈরি করে দেয় নাই। বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর যে কথাগুলো আমরা শুনি সেটা, অথবা কত সহিংস হতে পারে এই ইলেকশনটা, এটা ভারত তৈরি করে দিচ্ছে না। আমাদের ভেতরেই কেউ না কেউ আছে যারা ভারতের পারপাস সার্ভ করে, যারা অন্যের পারপাস সার্ভ করে এবং নিজেদের পারপাস সার্ভ করে। সো আমি মনে করি যে সঠিক দেশপ্রেম থাকলে, মানে আপনার ব্রেইনের ভিতর এত দেশপ্রেমেরও দরকার নাই, মানে আপনার ভেতরে যদি ওই জিনিসটা থাকে যে আমি দেশের ভালো চাই, এটাই যথেষ্ট। দেখেন এই প্রসঙ্গে একটা কথা বলি যে দেশপ্রেম দেশপ্রেম বলে আমরা যে মুখে ফেনা তুলে ফেলি, তাই না, যে দেশপ্রেম দেশপ্রেম, প্রকৃত দেশপ্রেম কি আপনি কখনো মানে বাংলাদেশে কয়জন মানুষের হাত দিয়ে দেখেছেন? দেখেন একটা দেশে আমি জীবনে অনেক সময় কাটিয়েছি, পড়াশোনা করেছি জার্মানির মতো একটা দেশে, হ্যাঁ। সেই দেশে আপনি দেখছেন যে 2টা বিশ্বযুদ্ধ তারা কিভাবে ফেস করেছে, কি অবস্থা তাদের হয়ে গেছিল। কিন্তু বিশ্বাস করেন, জার্মানিতে এত বছর কাটে আমি কোনোদিন শুনি নাই যে আহ জার্মানি হিটলারের নাম তো আপনি নিতেই পারবেন না, আপনাকে জেলে ধরে নিয়ে যাবে, হ্যাঁ। তো এই যে পশ্চাৎপদতা, এখন পর্যন্ত স্বাধীনতার ঘোষণা কে দিল কি দিল না, এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নাকি আরেকটি দল ক্ষমতায় আসলে লিখবে, এখনো যখন আপনি 53-54 বছর জিনিসের আগে নিয়ে, অথবা আপনার জাতীয় সঙ্গীতকে আপনি বদলে ফেলতে চাবেন, এই একটা লুপের ভিতর যখন আমরা ঘুরপাক খাচ্ছি না, তখন একটা দেশের ইলেকশনকে আনস্টেবল করতে বিদেশি শক্তির দরকার হয় না, দেশের ভেতরে শক্তিরাই যথেষ্ট। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ প্রফেসর নারিন। আমরা আসলে অনেকগুলো বিষয় নিয়ে কথা বললাম, এবং প্রিয় দর্শক আপনারাও নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনি এই দেশের রাজনীতিতে ভারত একটা সেন্সিটিভ ইস্যু। আপনি ভারতের প্রয়োজনীয়তার কথা বলবেন, বলবে আপনি ভারতের দালাল। আবার ভারতকে আপনি ত্যাগ করবেন কিভাবে, সেটা কি আপনি পারবেন? সেটা আপনার প্রতিবেশী, প্রতিবেশী তো চেঞ্জ করা যায় না।
তো আমাদের যে আত্মসম্মান